যুদ্ধ হত্যা করে, ডেড হ্যাজ নো এনিমিস। এই গ্রেভিয়ার্ডের উপরে বাংলাদেশ সরকারের কোনো কোনো কর্তৃত্ব নাই। এখন তো জাপান আমাদের আপন, জাপানিদের এই কাজটা করে আমরা ইতিহাসকে জয় করলাম, ইতিহাস আমাদের হত্যা করতে পারলো না। জাপানিজদের যে দেহাবশেষ আমাদের দেশে সংরক্ষিত করা ছিল, কবর আপনি খনন করেছেন, সেটি তাদের এই দেহ কিভাবে এলো, বা জাপানিজ সৈনিকরা আমাদের এই অঞ্চলে কিভাবে এসেছিলেন? এটা খুবই একটা যুব উপযোগী প্রশ্ন। আসলে বলতে চাই, যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে, যদি আমরা সঠিক ইতিহাস চর্চা না করি। এখানে আমাদের একটা গ্যাপ আছে। ব্রিটিশরা তারা ইন্ডিয়াতে ফার্ম বেস করেছিল, এখন জাপানিজরা চায়না দখল করে ফেলল, তারপরে তারা বার্মার দিকে অ্যাডভান্স শুরু করলো। ইতিমধ্যে ব্রিটিশ জেনারেল ওয়েভেল তাদেরকে পথরোধ করার চেষ্টা করলো, উনি পরাজিত হলেন। জাপানিজরা তখন চায়নার বদলে আবার তারা বার্মারও কিছু অংশ দখল করে ফেললেন। তখন চার্চিল ওয়েভেলকে রিমুভ করলেন এবং ফিল্ড মার্শাল স্লিম, একজন অতি দক্ষ জেনারেলকে পাঠালেন। ফিল্ড মার্শাল স্লিম পুরা যুদ্ধক্ষেত্রটা পরিভ্রমণ করলেন এবং তিনি তার স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স দুটোই চেঞ্জ করে ফেললেন। কীরকম? যে উনি জাপানিজদের ভারতবর্ষে ঢুকতে দিবেন না, কারণ এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ছিল, আমরা অনেকে এটা জানি না। জাপানিজরা চাচ্ছিল যে তারা বার্মা হয়ে কোনো মতে ভারতে ঢুকে যাবে। ঢোকার সবচেয়ে আগের রাস্তাটা হবে এই দিকের চট্টগ্রাম কুমিল্লা বেল্টটা, বার্মার সঙ্গে আছে। আর এখানে অনেক নদী নালা এবং অনেক জঙ্গল আছে। এইসব যুদ্ধে জাপানি আর্মি খুবই পারদর্শী, এক্সপার্ট। এখন তাদেরকে যে অ্যাডভান্স করবে, এই সময় ফিল্ড মার্শাল স্লিম একটা কাউন্টার অফেন্সিভ করে ফেললেন। কারণ তার কাছে তথ্য ছিল জাপানিজরা কী করবে, তারা সৈন্য পাঠিয়ে দিবে ইন্ডিয়ার পর্যন্ত। তারপরে ইতিমধ্যে নেতাজি সুভাষ বোস তার যে আর্মি আছে, ইন্ডিয়ান আর্মি সে ফর্ম করেছে, তারা এবং জনগণ মিলে ব্রিটিশদেরকে এই এলাকাতে উচ্ছেদ করে দেবে। তাহলে মিনিমাম ব্লাডশেটে এবং মিনিমাম ক্যাজুয়ালিটিতে তারা ভারতের দখল পেয়ে যাবে। নেতাজি সুভাষ বোস তখন ভীষণ জনপ্রিয় এবং সে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ফেলেছে। তখন স্লিম বলল এদেরকে রুখে যেতে হবে। তখন তিনি বার্মার উপরে উনি তার ট্রুপস ডিপ্লয় করলেন এবং রিট্রেনিং করলেন অন জঙ্গল ওয়ারফেয়ার। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ যখন হচ্ছে, তখন স্লিমের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। তখন তিনি চট্টগ্রাম এবং ময়নামতিতে এবং কিছু বগুড়ার কাছে, কিছু দিনাজপুরে ছোট ছোট ক্যাম্পও করলেন। এইখানে তিনি লজিস্টিক সাপ্লাইগুলি ঠিক করলেন, যেমন হাসপাতালগুলো, সাপ্লাই রুটগুলো, সাপ্লাই আইটেমগুলো, সোলজারদের রিক্রুটমেন্টগুলো, তাদেরকে ফ্রন্টে পাঠানোর জন্য অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে ফেললেন। এখানে আমার পিতার সামান্য রোল আছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পাস করার পরে উনি দ্বিতীয় মহাযুদ্ধে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। ফিল্ড মার্শাল স্লিম তাকে পছন্দ করে তাকে তার ইন্টারপ্রেটার বানিয়েছিলেন। তো আমার যে তথ্যটা আছে আমার পিতার তথ্য, উনি জ্ঞানী মানুষ ছিলেন, উনি আমাকে সব জায়গায় নিয়ে গিয়ে দেখিয়েছেন সব কিছু। এখন কথা হচ্ছে কবরগুলো কেন আসলো, তাদের তো আমি কয়েকটা বেসের কথা বললাম। বড় হাসপাতাল দুটো করা হলো, যে দুইটা ময়নামতিতে আর একটা চট্টগ্রামে। এখানে ক্যাজুয়ালিটিস আসছিল, যুদ্ধ আহতরা আসছিল, আসার পরে সেখানে চিকিৎসা চলছিল। যুদ্ধক্ষেত্রের থেকে কিন্তু শত্রু মিত্র সবাইকে একসঙ্গে আনা হয়। সেইখানে একটা ব্যাপার হলো যে তখন ফিল্ড মার্শাল স্লিম দেখলেন, একটা কমিটি করলেন, যেখানে আমার পিতা ওই কমিটিতে ছিলেন। লোকাল আমার বাড়ি কিন্তু ময়নামতি ক্যান্টনমেন্টে খুব কাছে, তো সেখানের থেকে উনি সব জানেন। তাই তারা এই এলাকাটা খুঁজে ফেলে ক্যান্টনমেন্টের কাছে একটা সমাধিস্থল করলেন। এই
ময়নামতি সমাধিস্থলটা ফুলে ফলে ভরা ছিল, সুন্দর স্লোপের মধ্যে। স্লিম স্যার কী করলেন, বললেন ঠিক আছে এইখানে একটা ক্রেস্ট করে দাও জেসাস ক্রাইস্টের। তো ফিল্ড মার্শাল স্লিম তখন আমার বাবা বলেছিলেন একটা কথা, এক্সেলেন্সি এখানে আরও দুইটা ব্যাপার আছে, মুসলমানদের কবর তো অন্যভাবে দেওয়া হয়, এই কবরস্থানে একটা সেপারেট একটা এলাকা মুসলিমদের কবরের জন্য দেওয়া হোক। এটা সবাই রাজি হয়ে গেল এবং কবরের একটা পাশে। আর জাপানি সৈনিকদের কি হবে এ নিয়ে একটু আলোচনা হলো। কিছু লিডাররা বললেন, মিলিটারি লিডাররা, ওরা আমাদের শত্রুপক্ষ, আমাদের উপরে তারা হিংস্রতা করেছে, অত্যাচার করেছে, ওদের কি দরকার। কিন্তু স্লিম বললেন, বড় জ্ঞানী মানুষ, ডেড হ্যাজ নো এনিমিস, তারা তো সৈনিক ছিল। তাই জাপানিজদের জন্য আরেকটা কোনায় করা হলো। তো এইখানে ব্যাপারটা হচ্ছে, আমার বাবা যখন বৃদ্ধ হয়ে যান আমাকে এই কবরস্থানে নিয়ে গেছিলেন, বলেছিলেন বাবা এখানে সেলিব্রেশন হয়, ব্রিটিশরা তারপরে অন্য দেশ অ্যালাইড ফোর্সের দেশরা আসে, এখানে ফ্রেঞ্চরা আসে, সব দেশের লোক আসে, মুসলিমদের আত্মীয় স্বজন আসে, জাপানিদের আত্মীয় স্বজন কেউ আসে না, ওরা শত্রুপক্ষ। তারপর বলেছিলেন এগুলি সব বাচ্চা বাচ্চা ছেলে যারা মারা গেছে, তারা এখানে পড়ে আছে, মা জানলো না, বাবা জানলো না, তুই যখন বড় হবি যদি ওদের পারিস দেখিয়ে দিস। এটা আমার মনে ছিল। এই ব্যাপারে আমার কিছু জাপানি বন্ধুর সঙ্গে আমি আলাপ করেছিলাম। আরেকটা কাজ আমি করেছিলাম, মহান মুক্তিযুদ্ধে জাপানিরা আমাদের অনেক সাহায্য করেছে। অকৃত্রিম বন্ধু ছিলেন। অকৃত্রিম বন্ধু ছিলেন, কিন্তু এরা আমেরিকান অ্যালাই ছিল। আমেরিকানরা অপছন্দ করেছিল, তবু জাপানিজরা আমাদের প্রত্যেকটা রিফিউজি ক্যাম্পে ওষুধ দিয়ে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, হাসপাতালগুলিতে নার্স ডক্টর পাঠিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছে তারা। এর জন্য আমরা কিন্তু পরবর্তী 14 জন জাপানি ন্যাশনালকে আমরা ফ্রেন্ডস অফ বাংলাদেশ ডিক্লেয়ার করেছিলাম। একটা সম্পর্কর বিষয় হয়েছিল অনেক সুন্দর। তো জাপানিজদের সঙ্গে আমি কথা আলাপ করলাম, তারা বলল যে এটা আমরা কি করতে পারি। আমি বললাম তোমাদের রিলিজিয়াস নর্মটা প্র্যাকটিস হয় নাই, এখানে কবর আছে, তোমরা তো বার্ন করো, ওইটা তোমরা করতে হবে। আর আমি মনে করি যদি বাংলাদেশ সরকার জাপানকে ভালোবাসে, যদি তোমরা করো, এটা অ্যাপ্রোচটা করো, চিঠি দাও। আমি চিঠির ড্রাফটটাও লিখে দিয়েছিলাম আমি আর কি। তখন তারা বলল, ইতিমধ্যে আমাদের সরকার আমাকে ডাকলো, ডেকে বলল তুমি তো কবরের উপরে কাজ করছো। আমি বললাম জাপান আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছে, আমি বলেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করুক। সেটা আমাদের মিনিস্ট্রিতে গেল, অ্যাপ্রুভাল হলো, সর্বোচ্চ পর্যায়ে গেল, অ্যাপ্রুভাল হলো। তারপরে আমাদের হোলি বেকারি ইনসিডেন্ট হয়ে গেল, সেখানে অনেক জাপানি মারা গেছিল, ওরা আসতে সাহস পায় নাই। তারপর আবার তারা 2013 সনে আবার তারা আসলো, টিম আসলো, আমি তাদেরকে নিয়ে গেলাম, সব দেখিয়ে দিলাম, সন্তুষ্ট ছিল। তখন জাপানের মধ্যেও কিন্তু একটা ব্যাপার ছিল, এটা আমি একটু আনঅফিশিয়ালি বলতে চাই। জাপানের মধ্যে একটা উগ্র লোকরা অনেকে বলে, ওয়াই শুড ইউ অনার দেম, দে লস্ট দ্য ওয়ার। তো আমি আবার একটা আর্গুমেন্ট দিলাম, একটা সৈনিক জীবন দিয়ে ফেলেছে কষ্ট করতে করতে, সে তো মৃত্যু মুখে পতিত হয়েছে, তার জীবনে দিয়ে দিয়েছে, সে বিজয় আর পরাজয় তার কোনো ব্যাপার না। তো যাই হোক, তারা পরবর্তীতে এই ব্যাপারটা আমার সঙ্গে আলাপ করেছিল। তো অনেকগুলো ফর্ম্যালিটি করতে হয়। এটা কমনওয়েলথ গ্রেভইয়ার্ড, এই গ্রেভইয়ার্ডের উপরে বাংলাদেশ সরকারের কোনো কর্তৃত্ব নাই। কমনওয়েলথের সঙ্গে আমি কথা বললাম, তারা আসলো ঢাকাতে, আমাকে ডাকলো। এখন তারা এইটা বললো আমাকে, এখন তো জাপান আমাদের আপন, আমেরিকান ব্রিটিশ সবচেয়ে বড় অ্যালাই। আমি বললাম তাহলে তো তোমাদের সঙ্গে তাদের আরও সুদৃঢ় সম্পর্ক হবে। তখন তারা আমাকে বলল তাহলে তুমি এই কাজটা শুরু করে দিতে পারো। আমি কাজটা পরিপূর্ণভাবে শুরু করার জন্য প্রস্তুত হলাম। জাপান সরকার অনুমতি নিল খুবই সুষ্ঠুভাবে। তারপরে তাদের পুরো টিমটা আসলো, সবচেয়ে সুন্দর লাগলো টিমটা দেখে। ওরা কিন্তু কবর খুঁড়তে পারে না, ওরা কবর জানে না, এটা আমাকে বলল। আমি বললাম আমি আর আমার বাড়ি কুমিল্লাতে কাছেই, গ্রামের থেকে 12 থেকে 14 জন প্রফেশনাল গ্রেভ ডিগার নিয়ে আসবো, ওরা রিলিজিয়াস ওয়েতে কাজ করবে। বলে এটা ঠিক আছে। ওদের মধ্যে ফরেন্সিক এক্সপার্ট আসলো, অবজারভার আসলো কিছুজন,
এবং এদের মধ্যে সবাই কিন্তু 50% মেল 50% ফিমেল। এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। নিশ্চয়ই। এবং একই ড্রেস পরে আসতো তারা। ময়নামতিতে আমরা প্রায় 1 মাস কাজ করলাম, ডিগিং করলাম প্রায় 24 দিন। সেখান থেকে আমরা সবগুলো কবর আনার্ট করলাম। এটা আল্লাহ পাক সাহায্য করেছে এবং কি কি পেয়েছি আপনারা আশ্চর্য হবেন। প্রায় সবই পাওয়া গেছে। মানুষের বডি লেআউট করলে দেখা যায় মাথা পাওয়া গেছে, হাতগুলি পাওয়া গেছে, কিছু জায়গায় ফিঙ্গার পাওয়া যায়নি, বোন স্ট্রাকচারালি পাওয়া গেছে। এক একটা করে বডি লেআউট করা হলো। তারপরে এটাকে আমরা ক্লিন করলাম, এক একটা বক্সে ঢুকিয়ে আবার গেলাম। এভাবে 22 দিনে আমরা 20টা কবর করলাম এবং জাপান খুবই উৎফুল্ল হয়েছিল। তখন তারা বলল এই আমাদের প্রথম লট। তারপরে এয়ারপোর্টে গিয়ে আরেকটা বিষয় হলো যে আমাদের কিন্তু এক্সপোর্টে বা কোনো এর মধ্যে ডেড বডি আছে, এরা তো ডেড বডি না, এরা মর্টাল রিমেইনস, এইগুলি তো কঙ্কাল। তখন আমি চিটং কালেক্টর অফ কাস্টম, ঢাকা কাস্টমসের কাছে গেলাম, আমি পুরো ব্যাপারগুলি দেখালাম। ওরা একটা স্পেশাল ক্লজ করে দিল যে এটাও অ্যালাউড টু বি টেকেন ইফ আওয়ার গভর্নমেন্ট পারমিটস অ্যান্ড জাপান গভর্নমেন্ট অ্যাগ্রিস, আর দুটো কাজ করে দিল। তারপরে এইগুলিকে আমি কি বলবো, মানুষের তো বেশি কিছু থাকে না, এটা 3টা ভাগ করা হয়েছিল। একটা ভাগ ওরা কার্গো হোল্ডে, আমি নিজে কার্গো হোল্ডে বসে প্যাডিং করে নেটিং করে দিলাম যেন কোনো বালি না খায়, এটা হলো। আর প্রত্যেকের হাতে এক একটা করে আমি ছোট বাক্স দিলাম, যদি কার্গো হোল্ডে কোনো ড্যামেজ হয় ওদের হাতে কিছু আছে। থার্ড পার্টটা প্রত্যেক পার্টের একটা পার্ট আমি এমবেসির সেফ রুমে রেখে দিয়ে এসেছি, কারণ যদি প্লেনটা ক্র্যাশ হয় তাহলে সব কিছু হারিয়ে যাবে। এটা হয়ে গেল কুমিল্লা, শেষ হয়ে গেল। এর পরের বছর তখন আমরা বেশি প্রচার করিনি, কারণ এখনও সফল হয়নি। চট্টগ্রামে গেলাম, সেইখানে এখানে ছিল 18 জন, ওখানে 20 জন আমরা পেলাম। সেখানে আমরা একই সহযোগিতা পেলাম। আসলে আমি কি বলবো, জাপানিজরা এত সন্তুষ্ট আমাদের গ্রামের গ্রেভ ডিগার দিয়ে, বলে এরা এত পরিশ্রমী, আমরা এত পরিশ্রম করতে পারি না। ওরা সকালে তোমার সঙ্গে 5টার সময় ফজর নামাজের পরেই সঙ্গে সঙ্গে ওর পাশেই নামাজটা পড়ে নিই, ঢুকে যাই। আর আমি না বের হলে কেউ বের হয় না, ঘামছে 7-8 ফিট নিচে, কি প্রচণ্ড গরম, আর বডির পার্টসগুলো তো পাশে আছে। ওরা ছোট ছেলে, 18 বছর, 20 বছর, 16 বছর, কিন্তু কি পরিশ্রমী, সাহস হয়ে গেছে। এবং একজনও জোরে কথা বলছে না, কেউ গান গাচ্ছে না, কেউ শীষ দিচ্ছে না, যেটা সবসময় করে ইয়াং ছেলেরা, কোনো দিক কথা বলছে না কেউ। কারণ আমি বলেছি এটা আমাদের জন্য একটা পবিত্র আমানত, কারণ এটা আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা এই কাজটা করি তাদের সন্তুষ্টির জন্য। এবং দুখানে এই কাজটা একেবারে সম্পূর্ণভাবে হয়েছে। আমরা ডিফেন্স থেকে, পুলিশ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন সব সহযোগিতা পেয়েছি। তারপরে আমার ঢাকা এয়ারপোর্টে আমি ছিলাম অনেকক্ষণ বসে, তো বাসায় আসলাম। টোকিও এয়ারপোর্ট থেকে খবর আসলো, টিম লিডার উনি একজন লেডি বলছেন, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, আমরা সবাই ডেড বডিগুলো নিয়ে এসেছি, ফ্যামিলিতে এসেছে, অ্যান্ড দ্য জব ইজ ডান। এখন কি হবে? এখন জাপানের ডেমোক্রেটিক দেশ, ওরা তাদের ফ্যামিলিকে বলবে যে প্রত্যেকে ফরেনসিক টেস্ট করতে হবে। এই টেস্টটা করতে অনেক সময় নেবে, কারণ 84-85 ইয়ার্স ওল্ড, সময় দেবে ওরা। তারপরে এটার পরে কি করবে, ফ্যামিলিকে ওরা বলবে তোমরা যদি বারিয়াল করতে চাও নিয়ে যেতে পারো, কিন্তু জাপান আবার ওরা তো বার্ন করে, এটা ওরা করতে পারে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করেছি, যেটাই হয় তাদের সেন্ট্রাল গ্রেভইয়ার্ড যেটা আছে ওখানে যেন এগুলি সবার নাম থাকে আর কি। এবং আমাদের কাছে সেইগুলি এখনও আছে, হয়তো এগুলি নিয়ে পরে কিছু একটা ওদের মনুমেন্ট করা হবে ওখানে। আসলে যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর সবচেয়ে বড় হত্যা করে ইতিহাসকে। তো এই জাপানিদের এই কাজটা করে আমরা ইতিহাসকে জয় করলাম, ইতিহাস আমাদের হত্যা করতে পারলো না।